বিস্তারিত নিউজ প্রকাশ হয়েছে বর্তমান পত্রিকায়। তোমরা হয়তো অনেকে এটা দেখেও নিয়েছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যারা এই নিউজটা জানো না, এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে 12,000 ভ্যাকেন্সি, আমি এক্সপেক্ট করেছিলাম যে 6 থেকে 7,000 ভ্যাকেন্সি হবে। তো এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু 12,000 ভ্যাকেন্সি রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব যে যদি তোমরা ইনফরমেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো তোমাদের কাজে লাগবে, এবং যারা তোমার সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা একটা চাকরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছো, তাদের জন্য নিঃসন্দেহে এটা কিন্তু একটা ভালো খবর। আমি নিউজে যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে একদম রিড করে শোনাবো। কলকাতা থেকে প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এর চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তো এটা কিন্তু একটা অনেক বড় কথা যে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন যে অফিসগুলো রয়েছে গভর্নমেন্টের আন্ডারে সেই অফিসগুলো থেকে শূন্য পদ চাওয়া হয়েছে। আজকে আমিও একটা এরকমই ফোন পেয়েছিলাম ভ্যাকেন্সি সংক্রান্ত। তো এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, দুটি শ্রেণী মিলিয়ে মোট প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। দেখো এখানে বলা হচ্ছে প্রথম পর্যায়ে 11 থেকে 12,000, তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে সেকেন্ড ফেজ আর একটা থাকবে অথবা একাধিক আরও ফেজ থাকতে পারে। তো ফার্স্ট ফেজে 11 থেকে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে। আমি বলেছি যে এই নিয়োগগুলো কোথায় হয়, এসডি অফিস, ডিএম অফিস, বিডিও অফিস, এছাড়া অন্যান্য যত ধরনের সরকারি অফিস রয়েছে সেই সমস্ত জায়গাতে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ করবে স্কুল এই স্টাফ সিলেকশন কমিশন, এবং সেটা সংখ্যাটা কত সারা পশ্চিমবঙ্গে 11 থেকে 12,000, হিউজ একটা সংখ্যা। এই প্রক্রিয়া শুরু করার জন্যই এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন। তো টোটাল 7 জনের বোর্ড তৈরি হবে নিয়োগের জন্য। সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। তো এর আগে PNAR যেটা রয়েছে সেখান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে বিবেক সহায় ইনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস, তাকে হচ্ছে এই এসএসসির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হবে। 2011 সালে যখন এই বর্তমান সরকার যখন পদে আসে বা পাওয়ারে আসার পরে স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের দেরি হচ্ছিল কর্মী নিয়োগ করতে, তাই কর্মী নিয়োগের গতি বৃদ্ধির জন্য গড়া হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। এটা কিন্তু সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন নয়। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে এসএসসির চেয়ারম্যান করা হয়েছিল। গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর হঠাৎ রাজ্য সরকারই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এগুলো আমি আমার এই প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা যারা আমার আগের লাইভ ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তোমরা অনেকেই হচ্ছে আমার শুধুমাত্র ভিডিওগুলো দেখো, লাইভ ভিডিওগুলো দেখো না। তো আমার চ্যানেলে লাইভ ভিডিও সেকশন রয়েছে, সেখানে লাইভ ভিডিও দেখতে পাবে, আবার এমনি নর্মাল ভিডিও সেকশনে ভিডিওগুলো দেখতে পাবে। কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেয়। যাই হোক, অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। আমি এর আগের ভিডিওতে এটাও আলোচনা করেছিলাম। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা। পরে অবশ্য তুলে নেওয়া হয় এই বোর্ডটিও। তো এর আগেও হচ্ছে গ্রুপ ডি বোর্ড তৈরি হয়েছিল একটা, এবং একটা স্টাফ সিলেকশন কমিশন বোর্ড তৈরি ছিল, তারপরে সেগুলো তুলে নেওয়া হয়েছিল।
আবার 2022 সালে কি হয়, সংশোধনী একটি বিল পাশ করা হয় রাজ্য সরকার, যাতে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন তৈরি করা যায়। গত বছর অর্থাৎ 2023 সালে ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউ টাউনে একটি অফিস যাই হোক এসএসসি কাজ করবে এবং প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর বেশি। তো এই যে নিয়োগটা স্টাফ সিলেকশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে ফার্স্ট ফেজে 8,000 গ্রুপ ডি নেওয়া হবে এবং গ্রুপ সি নেওয়া হবে 3 থেকে 4,000। এই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন শূন্যপদ তৈরি করেছে, সেগুলিও পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ যেটা ক্লার্ক নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার জন্য একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়ে গিয়েছে, সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা, এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে। তো দেখো, এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখা পরীক্ষা অর্থাৎ হচ্ছে কি, যেখানে টাইপিং টেস্ট হবে। এমনিতে তো রিটেন থাকবেই, আর এই ক্লারিক্যাল পদে টাইপিং টেস্টটা কিন্তু একটা কম্পালসারি পার্ট, এখানে টাইপিং টেস্টটা থাকবে। প্রিলিমিনারি ও মেইন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে, দুটি স্তরে। তো প্রিলিমস হবে, মেইনস হবে গ্রুপ ডি এবং ক্লার্কের ক্ষেত্রে। আর হচ্ছে কি, ক্লার্কের ক্ষেত্রে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট, আর সাথে যেটা হচ্ছে ইন্টারভিউ, দুটো ক্ষেত্রেই থাকবে। আচ্ছা, দুটি পরীক্ষায় নেওয়া হবে একই সাথে, প্রিলিমিনারি এবং মেইন দুটো এক্সাম একই সাথে নেওয়া হবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে, শুধুমাত্র ওই পরীক্ষা সফল হলে মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। তো দেখো, পরীক্ষা পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে, বয়স নিয়ে কোনো টেনশনের কারণ নেই। একদম 39 বছর বয়স পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারো, সকলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় থাকে। তো এই বয়সটা 42 থেকে 45 পর্যন্ত হয় অন্যান্য ক্যাটাগরির জন্য। ইউআর ক্যাটাগরির জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য সেটা 39 পর্যন্ত হতে পারে। প্রিলিমিনারি এক্সাম হবে এবং মেইন এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম এবং মেইন এক্সাম একই দিনে একই সাথে হবে। যারা অবজেক্টিভ প্রিলিমিনারিতে পাস করতে পারবে তাদেরই মেইনসের খাতা দেখা হবে। যদি প্রিলিমিনারিতে কেউ পাস করতে না পারে তাহলে মেইনসের খাতা দেখা হবে না। তারপরে হবে ইন্টারভিউ। এবার এই ইন্টারভিউ যখন হবে তখনই কিন্তু ক্লার্কদের জন্য পাশাপাশি থাকবে টাইপিং টেস্ট। গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকে না। এই পদ্ধতিতে নিয়োগ হবে। বয়সটা 18 থেকে 39 প্লাস ছাড় থাকবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। সিলেবাস নিয়ে আশা করি তোমাদের বলতে হবে না। সিলেবাস অন্যান্য যে নিয়োগের ক্ষেত্রে যেরকম সিলেবাস থাকে, যেমন সিলেবাস থাকে ক্লার্কশিপে যে সিলেবাসটা রয়েছে, তোমরা আশা করে চলতে পারো যে প্রায় একই ধরনের সিলেবাস হবে। অর্থাৎ তোমরা যারা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো যেন পড়াশোনা করছো, তারা যদি সেই পড়াশোনাটাকে, সেই গতিটাকে না থামিয়ে একই রকমভাবে চলতে থাকো, তাহলে কিন্তু এই পরীক্ষা ক্র্যাক করা খুব একটা টাফ হবে না। এখানে বলে রাখা প্রয়োজন যে গ্রুপ ডিতে কিন্তু 8,000 নিয়োগ হচ্ছে এবং ক্লারিক্যাল পোস্টে অর্থাৎ এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে 3 থেকে 4,000 নিয়োগ হচ্ছে এবং এটা বলা হয়েছে কি ফার্স্ট ফেজ। তো ফার্স্ট ফেজ বলা হয়েছে যেহেতু, তার মানে সেকেন্ড ফেজে আরও নিয়োগ হবে, সেটা হতে পারে 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে। তো নিয়োগ কিন্তু হচ্ছে এটুকু কনফার্ম, এবং এই যে বোর্ড, এটার গঠনটাও কিন্তু খুব শীঘ্রই হবে। দেখো, একটা বিষয় রয়েছে, 2026 সালে বিধানসভা ইলেকশন রয়েছে। তো সেই ইলেকশনের আগে এরকম কিন্তু চাকরির পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে। এবার নিয়োগটা কমপ্লিট হোক না হোক, আমি স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি, পিএসসি নিয়োগটা হয়ে যাবে, ক্লার্কশিপেরটা নিয়োগটা কমপ্লিট হোক না হোক, পরীক্ষা প্রিলিমিনারি এবং মেইন দুটোই নেওয়া হবে, হতে পারে ইন্টারভিউটা নিয়ে নেওয়া হবে। কিন্তু যারা হচ্ছে ভাবছো যে না এগুলো হবে না, পুরোপুরি ফলস, তারা কিন্তু সত্যিই পিছিয়ে পড়ে থাকবে। আলটিমেটলি নিয়োগ কিন্তু হবেই, এবং যারা হচ্ছে পড়াশোনা করবে তারা নিয়োগটা পাবে। তাই মানে অন্যের কথায় বিব্রত না হয়ে, অন্যের কথায় নিরুৎসাহিত না হয়ে, নিজের মধ্যে যে এন্থুটা রয়েছে
সেটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে তোমরা যদি পড়াশোনা করো, তাহলে এই যে সামনের দিনে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা মানে ক্র্যাক করতে পারবে, অথবা হতে পারে একের অধিক পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারবে। আমি প্রিভিয়াসলি দেখেছিলাম আমার জানা প্রচুর ক্যান্ডিডেট যারা একই সাথে ক্লার্কশিপের পরীক্ষায় পাস করেছে, একই সাথে মিসলেনিয়াস পরীক্ষা পাস করেছে 2019 সালে, এবং একই সাথে হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পোস্টে চাকরি পরীক্ষায় পাস করেছে। তো তারা হচ্ছে কি সেই সময় পাশাপাশি ওই পরীক্ষাগুলো হচ্ছিল, এবং হচ্ছে কি তারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল। তো যদি চাকরি পেতে হয় তাহলে সেরকমভাবে সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করতে হবে। অঙ্ক যদি না পারো তাহলে চাকরি পাওয়াটা চাপের আছে, ইংরেজি না পারলেও চাকরি পাওয়াটা চাপের আছে। বাকি জেনারেল নলেজের তো কোনো নির্দিষ্ট সীমা নেই। রিজনিং বলো, বা রিজনিং যদি থাকে না, নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বড় ধরনের একটা চ্যাপ্টার থাকেই, যেটা আমাদের পড়তে হয়। পড়ার পরে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো কমন পাওয়া যায় না। কমন পড়বে এরকম বলাটা খুব চাপের, কিন্তু যদি পড়া থাকে তাহলে কিন্তু উত্তরগুলো করতে খুব টাফ হবে না। আর 100-এ তো 100 তোলার দরকার নেই, শুধু কোয়ালিফাইং মার্কস তুলতে হবে। টাফ এটাও, কারণ হচ্ছে ক্যান্ডিডেট প্রচুর থাকে, কম্পিটিশনটা অনেক হাই থাকে। প্রতি 1000 জনে 1 থেকে 2 জন চাকরি পাবে, তাহলে বুঝতেই পারছো কম্পিটিশন কতটা বেশি থাকে, এবং সেই 1 থেকে 2 জন যারা রয়েছে বা থাকবে তারা কতটা ভালো করে পড়াশোনা করলে তারা সেই জায়গাটা পৌঁছতে পারবে। তাই আমি এটা বলবো যে কোনো রকমভাবে নিরুৎসাহিত না হয়ে পড়াশোনার গতিটাকে চালিয়ে যাও। আশা করি নিশ্চয়ই তোমরা সফল হবে, তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আর এর জন্য অবশ্যই ভালো বই পড়ার দরকার রয়েছে। ভালো বই না পড়ে বাজারে যদি ওই 300 টাকা দামের বই পড়ো, তাহলে কিন্তু খুব চাপ আছে চাকরির পরীক্ষায় পাস করার জন্য। তোমরা মনে করলে যে ক্লাস 5, 6, 7, 8 মানে 7, 8, 9, 10-এর যে বইগুলো রয়েছে টেক্সট বুক, সেগুলো পড়তে পারো। কিন্তু বাজারে 300 টাকায় একটা চাকরির বই কিনে কেউ ভাবে যে আমি এটা পড়েই চাকরি পেয়ে যাব, তাহলে এর থেকে বোকামি আর কোনো কিছু হবে না। প্রয়োজনে বইয়ের নাম দিয়ে একটি বলে দেবো, যেটা আমার সেন্সে আছে। তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, এবং অন্যান্য কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটাও জিজ্ঞাসা করবে এই পরীক্ষা সংক্রান্ত। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর দেওয়ার। ধন্যবাদ। ভিডিওটিকে এই মুহূর্তে দেখলে পরবর্তীতে তোমাদের সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে।